সুপ্রভাত, স্বাগত সবাইকে অনলাইন এডুকেশন অনুষ্ঠানে। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটা বিশেষ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ইভেন আমি গত একটা অনুষ্ঠানেও এই ক্লাসে উপস্থিত ছিলাম, তো সেই কারণের জন্য রাষ্ট্রবিজ্ঞান আজকে সাবজেক্ট এবং সেটা আরও বিস্তারিত জানবার একটা ইচ্ছা আমার মধ্যেও জন্মেছে। কিন্তু তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র, একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আজকে বিষয় নয়, কারণ আজকে চ্যাপ্টার হচ্ছে দ্বাদশ শ্রেণীর। কিন্তু যারা একাদশ শ্রেণীর রয়েছে বসে, তারা আমার মনে হয় ফলো করতে পারো, আগামী একটা ঘন্টা আমাদের সঙ্গে থাকতে পারো, তাহলে তোমাদের একটু আগাম আভাস চ্যাপ্টার সম্পর্কে হবে। আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সোমা মিত্র, নিউ ব্যারাকপুর কলোনি গার্লস স্কুলের শিক্ষিকা। কিন্তু আজকে যেহেতু সিটিভিএনের এডুকেশন অনলাইন অনুষ্ঠানে উনি রয়েছেন, তো কাজে উনি আজকে সবার শিক্ষিকা। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আজকে আমরা জানবো, আজকে আমরা পড়ব। শ্রেণী হচ্ছে দ্বাদশ শ্রেণী, পঞ্চম অধ্যায়। এবং আজকে যে বিষয় হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ম্যাডামকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি একেবারে চ্যাপ্টারে যাওয়ার আগে দ্বাদশ শ্রেণীর জন্য যদি কিছু আপনার সাজেশন, কিছু যদি অ্যাডভাইস থাকে, আমি আপনার থেকে আগে শুনতে চাইব। হ্যাঁ, আমি আর কি এর আগেও একদিন ক্লাস করেছিলাম দ্বাদশ শ্রেণীর, ওই জন্য আমার টোটাল সিলেবাসটা ওদের বলাই রয়েছে, যে নতুন করে আর কিছু বলবো না। তবে আশা রাখছি সেই অনুযায়ী তোমরা পড়াশুনো করছো, যদিও স্কুলে তোমরা তো একটু যেতেই পারোনি। যাই হোক, এইভাবেই তোমাদের করতে হবে এখন। আর আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে একটা প্রধান রাজনৈতিক মতবাদ। অনেকে এটাকে একটু কঠিন ভেবে হয়তো পড়তে চায় না, কিন্তু আমার মনে হয় গল্পের মতো করে যদি তোমরা এটাকে পড়ো, এই চ্যাপ্টারটাকে, তাহলে অনেক বেশি ভালো হবে। কেননা এই যে চ্যাপ্টার থেকে কিন্তু এখন পর্যন্ত কোনোদিনই কোনো অপশান আসেনি। একটাই প্রশ্ন দেবে পরীক্ষায় এবং সেটাই করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে কি, আমার টোটাল ব্যাপারটাকে খুব ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে যে মেন জিনিসগুলো রয়েছে, উদারনীতিবাদ, মার্ক্সবাদ আর গান্ধীবাদ। গান্ধীর দুটো নীতি আছে, অহিংসা সত্যাগ্রহ। মার্ক্সের টোটাল নীতিগুলো রয়েছে, আর উদারনীতির টোটাল ভাগ করে করে একটা সাবেকি, আধুনিক, নয়া, এর ওপর ভিত্তি করে এই টোটাল আলোচনাটা। তবে আমার মনে হয় ভালো ঠিকমতো যদি পড়ো, খুব ইন্টারেস্ট পাবে তোমরা। তবে আমরা আজকে যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে চাই, একটু মার্ক্সের ওপর বেস করেই করব। আর মার্ক্সের থিওরিটা যদি তোমরা পড়ো একটু মন দিয়ে, দেখবে একটার সাথে আর একটার খুব মিল রয়েছে, তাহলে তোমাদের কিন্তু খুব একটা কঠিন লাগবে না। ওই জন্য আমরা এই বিষয়টা নিয়ে আজকে বেশি আলোচনাটা করব। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা আর গান্ধী, এই দুটো টপিকই এবছর খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা একটু তো সাজেশনে যাই, কেননা উদারনীতিটা এবছর এসেছিল 2020 উচ্চ মাধ্যমিকে। ওই জন্য তোমরা পড়ে যাবে, পড়বে না একদম সেটা কিন্তু আমি কখনোই বলবো না, কারণ রিপিট হতেই পারে। তোমরা পড়বে, কিন্তু হয়তো ওটা একটু হালকা করে পড়লে, কিন্তু এই দুটোর ওপর বেশি চাপ দিলে, মার্ক্সবাদ আর গান্ধীবাদ। ঠিক আছে, এটাই তোমরা মাথায় রাখবে আর কি। বেশ, তাহলে এসো, তোমরা একটু টিভি স্ক্রিনে নজর রাখো, তোমাদের ফোনগুলোকে রেডি করো, অথবা খাতা পেন যার হাতে রয়েছে সেটা নাও। কোশ্চেনগুলো আমি দেখানোর চেষ্টা করবো এবং আমি সরাসরি ক্লাসের মধ্যে যাব, আলোচনায় থাকবো, আলোচনা করব। কিন্তু একটা কথা বলে রাখি, যে আজকের এখনকার ক্লাস যারা মিস করছো, তারা কিন্তু পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে সিটিভিএনের ফেসবুক পেজ এবং ইউটিউবে এই প্রোগ্রামটা পাবে। যারা মনে করছো পরবর্তী সময়ে এই ক্লাসটা মিস করে গেছো, এখন পরবর্তী সময়ে দেখতে চাও একবার, অথবা যারা দেখছো আরেকবার রিপিট করতে চাও, হতেই পারে এরকম যে কোনো জায়গায় তোমার মনে হয়েছে যে আরেকবার বুঝলে বা আরেকবার ম্যাডামের কথা শুনলে বেটার হতো, তারা কিন্তু পরবর্তী সময়ে ফেসবুক এবং ইউটিউব থেকে সিটিভিএনের এই প্রোগ্রাম দেখে নিতে পারো। অর্থাৎ এডুকেশন অনলাইন প্রোগ্রামটা আবার আরেকবার তোমরা দেখতে পারো, একবার কেন বারংবার তোমরা দেখতে পারো আর কি। তো যাই হোক, সবাই খুব অ্যাটেনশন দাও ক্লাসে। আরেকটা যেটা কথা বলবো, ম্যাডাম একটা কথা প্রথমেই বললেন যে গল্পের মতো করে আমরা বুঝবো কোনো জিনিসকে। আমি মনে করি যে পড়ার মতো করে না পড়ে যদি গল্পের মতো করে বোঝা যায়, যেটা আমার জীবনের কথা আমি বলছি, আমি কোনো রকম তোমাদের উপদেশ দিতে পারি না বা দিচ্ছিও না, সেই ইচ্ছাও আমার নেই। কিন্তু যদি আমি নিজে ফিল করেছি, যদি কোনো জিনিস গল্পের মতো পড়া যায়, তাহলে সেটা ওই ক্লাস 12 পরীক্ষা হয়ে গেল, আমি ব্যাস সব কিছু আস্তে আস্তে ভুলতে শুরু করলাম, সেটা কিন্তু হয় না। জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা পর্বে, পরবর্তী জীবনে যখন তোমরা আরও অনেক বেশি বড় হবে, তখন কিন্তু এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে, এটা আমার স্থির বিশ্বাস। তো ম্যাডামের গতদিন ক্লাস আমার মনে আছে খুব সুন্দর আপনি বুঝিয়েছিলেন। আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। তোমাদের টিভি স্ক্রিনে দেখো রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এবং তার মধ্যে দেখো 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে। প্রথম একদম 1 নম্বর দেওয়া রয়েছে মার্ক্সবাদের উৎস এবং মূলনীতি। মার্ক্সবাদের উৎস ও মূলনীতি সম্পর্কে, মূলনীতি
মানে মূলনীতি সম্পর্কে আলোচনা করো। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, আগে আমাদের জানতে হবে যে মার্ক্সবাদ ব্যাপারটা কি। কার্ল মার্ক্সের নাম কিন্তু আমরা সবাই জানি। তিনি যে এই যে সমাজ, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে তার যে বিশ্ববিখ্যাত, তার যে বিশ্ব সম্পর্কে যে চিন্তাধারা, সেটাই কিন্তু মার্ক্সবাদ নামে পরিচিত। তার বিখ্যাত বই আমরা অনেকেই নামটা জানি, 1848 সালে তিনি কিন্তু তার বন্ধুর সাথে মিলে এই বইটা লিখেছিলেন। তার বন্ধু হচ্ছেন এঙ্গেলস, কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওই বইটার মধ্যে কিন্তু এই বিষয়ে তিনি অনেক বিস্তৃত বিবরণ দিয়েছেন। যদিও তার আরও বিখ্যাত বিখ্যাত বই রয়েছে, পুঁজি রয়েছে, দাস ক্যাপিটাল রয়েছে, কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আমাদের এই টপিকগুলো অনেকটাই আমরা জানতে পারবো। এবার এই যে মার্ক্সবাদ, এই মার্ক্সবাদটাকে আরও বেশি ব্যাখ্যা করেছেন কে বা বিস্তৃত করেছেন? তার শিষ্য লেনিন, স্তালিন, মাওজেদং, গ্রামশি, এরা সবাই কিন্তু এটাকে আরও বেশি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। এবার মার্ক্সবাদটা যে এই যে তিনি যে প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠা করতে গেলে তিনি কোথা থেকে এই আইডিয়াটা পেয়েছেন? নিশ্চয়ই তার মধ্যে একটা পরিবর্তন তো এসছে কিছুর ওপর বেস করে। আমরা বিভিন্ন, উনি যখন আসছেন তার আগে বিভিন্ন বিপ্লব হয়ে গেছে। যখন উনি জগতে এসেছেন বা আস্তে আস্তে বড় হচ্ছেন, বিভিন্ন বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এগুলোর দ্বারা তিনি তো প্রভাবিত হয়েছিলেনই। এছাড়াও তার উৎস হিসেবে মেনলি আমরা তিনটে বিষয়কে জানতে পারি। একটা হচ্ছে জার্মান দর্শন, সেকেন্ড হচ্ছে সাবেকি ইংরেজদের যে অর্থনৈতিক যে চিন্তাধারা, আর একটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রবাদীদের চিন্তাধারা। এই তিনটে বিষয় কিন্তু মার্ক্সবাদের মেইন উৎস। জার্মান দার্শনিক হিসেবে হেগেল আর ফয়েরবাখের, এই দুজনার দ্বারা তিনি বেশি প্রভাবিত হয়েছিলেন। তার বিভিন্ন নীতি আমরা যখন পড়ব দেখব, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এটা তো তিনি পুরোপুরি প্রভাবিত হেগেল এবং ফয়েরবাখেরের মাধ্যমে। তাহলে জার্মান দর্শনের দ্বারা তিনি একটা বিশাল প্রভাবিত হচ্ছেন। তার যে অর্থনীতির চিন্তাটা তার বিশাল, প্রচণ্ড আধুনিকীকরণ ঘটেছিল। তিনি বলেছিলেন যে অর্থনীতি হচ্ছে সমাজের ভিত, আর যে সমস্ত বিষয় তার সব উপরিকাঠামো, প্লাস তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। এই যে থিওরিগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, এই দুজনার অর্থনৈতিক চিন্তাধারার উপর ভিত্তি করে। বুঝতে পারলে? তাহলে অ্যাডাম স্মিথ আর ডেভিড রিকার্ডো, এই দুজনের অর্থনৈতিক চিন্তাধারার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আর কাল্পনিক সমাজতন্ত্রবাদীরা সাসিমো, ফুরিয়ে, এরা কি করেছেন? প্রথম যে সমাজতন্ত্রের যে আইডিয়াটা এরা কিন্তু আমাদের দিয়েছিলেন, যে সবার একটা সমান অধিকার থাকবে, এই চিন্তাধারাটা তারা এনেছিলেন। কিন্তু সেটা যতটা বাস্তবায়িত তারা করতে পেরেছিলেন, তার থেকে অনেক বেশি করলেন মার্ক্স। এই জন্য তার মতবাদটার নাম হয়েছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। তাহলে আমরা মেনলি তিনটে জিনিসকে পাচ্ছি যার ওপর ভিত্তি করে তার মতটাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এটা তিনটেই হচ্ছে তার উৎস। আর মেন যে নীতি, এই উৎসের ওপর ভিত্তি করে তিনি যে তার থিওরিগুলোকে আনলেন, সেটাই তার মেন নীতি। সেই নীতির মধ্যে আমরা পাবো হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, বিপ্লব সম্পর্কে মার্ক্সবাদ, রাষ্ট্র সম্পর্কে তার তত্ত্ব, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, আর শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব। এগুলো নিয়েই আমরা এখন ডিটেলসে আলোচনায় যাব আর কি। এই কটা হচ্ছে তার মেন থিওরি। এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সবকটা থিওরিকে একসাথেও দিতে পারে, আবার আলাদা আলাদাভাবেও কিন্তু দিতে পারে। অনেকবারই কিন্তু এসছে, হয়তো বললো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটা আলোচনা করো, বা শ্রেণী সংগ্রাম তত্ত্ব, বা রাষ্ট্র সম্পর্কে তিনি কি বলেছেন। বুঝতে পারলে? তাহলে আমার পুরোটাকে ডিটেলসেও পড়তে হবে। আবার যদি একসাথে আসে তখন আমি অতটা ডিটেলসে লিখবো না, কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু অল্প অল্প করে করে লিখব। এইভাবেই কিন্তু আমাদের পুরো মার্ক্সবাদটা পড়তে হবে। ঠিক আছে? বেশ, তাহলে আমরা কি 2 নম্বর প্রশ্নে আসতে পারি? ম্যাডাম দেখো 2 নম্বর প্রশ্ন একবার দেখে নাও স্ক্রিনে।
কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো, এটা হচ্ছে দ্বিতীয় তোমাদের আজকের প্রশ্ন। এবং দেখো সবটাই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সবটাই কিন্তু মার্কসীয় ব্যাখ্যা রয়েছে। মানে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ দ্বিতীয়, তৃতীয় হচ্ছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, 4 নম্বরে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা করো, 5 নম্বরে রাষ্ট্র সম্পর্কে মার্কসের তত্ত্বটি আলোচনা করো, 6 নম্বর বিপ্লব এবং উদ্বৃত্ত মূল্য সম্পর্কে মার্কসের বক্তব্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্নে গান্ধীজি রয়েছে। তো আমরা ছ নম্বর প্রশ্ন পর্যন্ত আগে আলোচনা করে নিই যতটা সম্ভব হবে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো লিখে নাও বা ছবি তুলে নাও এবং ম্যাডামের যে বোঝানো তার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও। দেখো 2 নম্বর প্রশ্নে আসবো, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো, বা এটা বলতে তুমি কি বোঝো? আচ্ছা, দ্বন্দ্বমূলক বস্তুবাদ হচ্ছে মার্ক্সবাদের মূল ভিত্তি। এটার ইংলিশ নামটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব। এবং এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে ডায়ালেকটিক্স, এই কথাটা এসছে ডায়ালেগো থেকে। ডায়ালেগো যে কথাটা, তার মানে কি বলতো? তর্ক বিতর্ক, কোনো বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক করা। এবং তিনি এই দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বটা ব্যাখ্যা করতে গিয়ে দুজনের ওপর খুব গুরুত্ব দিয়েছিলেন। একজন হচ্ছেন জার্মান দার্শনিক হেগেল, আর একজন হচ্ছেন ফয়েরবাখের। এবার হেগেলের থেকে তিনি দ্বন্দ্ব তত্ত্বটাকে নিয়েছেন, কিন্তু হেগেল হচ্ছেন ভাববাদী, মানে তিনি একটু ঈশ্বর চিন্তায় তিনি বিশ্বাসী ছিলেন। কিন্তু মার্কস কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নন, তিনি ভাববাদী নন, তিনি হচ্ছেন বস্তুবাদী, মানে বাস্তব জিনিসের অস্তিত্বে তিনি বিশ্বাসী। সেই বস্তুবাদী চিন্তাধারাটা তিনি নিয়েছেন ফয়েরবাখেরের কাছ থেকে। তাহলে কি হলো? দ্বন্দ্বমূলক বস্তুবাদটা এসছে কার থেকে? হেগেলের দ্বন্দ্ববাদ, ফয়েরবাখেরের বস্তুবাদ, দুটো নিয়ে তৈরি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব। এবং এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপর ভিত্তি করেই কিন্তু তার পরবর্তী বিভিন্ন আলোচনাগুলো দাঁড়িয়ে রয়েছে। এবং এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্কসের পড়তে গিয়ে আমরা মেনলি 3টে নীতিকে পাব, 3টে বিষয়ের কথা তিনি বলেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদকে ব্যাখ্যা করতে গিয়ে। সেটা হচ্ছে যে সবসময় সমাজে একটা বৈপরীত্যের দ্বন্দ্ব থাকবে। বৈপরীত্যের দ্বন্দ্ব মানে কি? বৈপরীত্য মানে তো আমরা বুঝতেই পারছি বিপরীত। সমাজে সবসময় দুটো বিপরীত বিষয় থাকবে। এবং তোমরা ভালো করেই জানো, যদি বিপরীত বিষয় থাকে তাহলে কি হবে? তাদের মধ্যে একটা সবসময় ক্ল্যাশ বা দ্বন্দ্ব লেগেই থাকবে, তাই না? সবসময় যখন যদি আমি পড়াতে চাইছি তোমাদের, এবার তোমরা কোনোদিন হয়তো ক্লাস করতে চাইছো না, তাহলে দুজন আমরা কি হয়ে যাব? বিপরীত মেরুতে চলে গেলাম। আমি বলবো তোমরা এখন এটা পড়ো, তোমরা বলবে না ম্যাডাম আমরা এখন পড়বো না, তাহলে আমাদের দুজনের মধ্যে কী হবে? একটা বিতর্কের সৃষ্টি হবেই, তাই তো? ঠিক সমাজেও তাই। সবসময় উনি বলছেন যে দুরকম বিষয় থাকবে, এবং দুরকম বিষয় থাকাতে সমাজের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব বিরাজ করবে, সবসময় দ্বন্দ্ব থাকবে। এটাকে বলছেন উনি বৈপরীত্যের দ্বন্দ্ব। সমাজ দ্বন্দ্বময় সবসময়। এবং বলছেন কি, এই যে দ্বন্দ্ব যদি না থাকে তাহলে পরিবর্তন আসবে না। দ্বন্দ্ব আছে দেখেই কিন্তু একটা সমাজ ব্যবস্থা থেকে আর একটা সমাজ ব্যবস্থায় সমাজের উত্তরণ ঘটে এবং আরও উন্নয়নও ঘটে সমাজে। এটা বলার পরে তিনি বলছেন যে এই যে পরিবর্তনটা কিভাবে আসে, বলছে যে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। মানে সমাজের মধ্যে কিছু হয়তো ধীরে 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 আস্তে আস্তে পরিবর্তিত রূপে যায়, গিয়ে একসময় এমন একটা পরিবর্তন আসে যে টোটাল সমাজের পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায়। কি বলছেন উনি? একটা উদাহরণ দিয়েছিলেন যে দেখো, যদি আমরা জলকে ফোটাই, জলকে ফোটালে কি হবে? সে কি একসাথেই কি বাষ্প হয়ে যায়? কখনোই যায় না। আস্তে আস্তে কমতে কমতে একটা টাইম কিন্তু সে পুরো রূপটা চেঞ্জ করে দিল, সে বাষ্প হয়ে গেল। বা তুমি যদি জলকে ঠান্ডায় জমাতে থাকো, আস্তে 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 সে বরফের রূপ নেবে। তার মানে কি টোটাল তার রূপটাই পরিবর্তিত হয়ে যাবে। ঠিক সমাজ ব্যবস্থাও তাই। একটা সমাজ থেকে যখন আর একটা সমাজের উত্তরণ ঘটেছে, এইভাবেই কিন্তু ঘটেছে।
যে পুরো আস্তে 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 পরিবর্তন ঘটে ঘটে একটু বিশাল রূপ নিয়েছে। ধরো আমরা যেই টাইমে স্কুলে পড়েছি দ্বাদশ শ্রেণীতে, আজ তোমরা পড়ছো, আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কিন্তু বিশাল একটা পরিবর্তন ঘটেছে। এখন আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। তাহলে এই যে পরিবর্তনের কথাটা কিন্তু তিনি বাস্তব দিক থেকে বিচার করে কিন্তু বলেছিলেন। তার আর একটা বিখ্যাত উক্তি দ্বন্দ্বমূলক বস্তুবাদের, নেতির নেতিকরণ, নেগেশন অফ নেগেশন। নেতির নেতিকরণ মানে কি? দেখো, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। ধরো একটা সমাজকে আমি অস্বীকার করলাম, একে অস্বীকৃতির অস্বীকৃতিও বলে। একটা সমাজকে আমি অস্বীকার করলাম, করে নতুন একটা সমাজকে আনলাম। একদিন এই সমাজটাও তো অস্বীকার হয়ে যাবে, হয়ে আবার নতুন কেউ আসবে। যেটাকে আমি অস্বীকার করলাম তার নাম তিনি বলেছেন বাদ। তারপরে কি, যেটা নতুন আনছি সেটা হচ্ছে প্রতিবাদ। আর এই প্রতিবাদকে অস্বীকার করে যাকে আমি আনবো সে হচ্ছে কি সংবাদ। এইভাবেই কিন্তু একটা সমাজ থেকে আরেকটা সমাজ, ধরো আদিম সাম্যবাদ থেকে বর্তমানে যেটা আমাদের দেশে চলছে পুঁজিবাদ, বা কোথাও কোথাও সমাজতন্ত্র এসেছিল সে বা আছে, সেই সমাজতন্ত্রের উদ্ভব ঘটেছে। এটাই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন সে কবে, ঊনবিংশ শতকের মিডিলে। এবং তার এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কে, ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব। আশা রাখি তোমরা দ্বন্দ্বমূলকটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। চলে আসি আমরা 3 নম্বর প্রশ্নে, দেখে নাও। 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এর আগেরটা ছিল হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এবার হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি কি সেটি আলোচনা করো ম্যাডাম। হ্যাঁ, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব। ঐতিহাসিক মানেই বুঝতে পারছে যে সেখানে একটা ইতিহাসের ব্যাপার থাকবে। মানে কি, তিনি ইতিহাসকে পর্যালোচনা করে তার তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করেছেন, এই যে কী করে সমাজটা পরিবর্তিত হচ্ছে, এটাই তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এবং এটা করতে গিয়ে তিনি একটা বাস্তবে কি ব্যাপার, দুটো জিনিসের ওপর খুব ইম্পর্টেন্স দিচ্ছেন। একটা হচ্ছে ভিত আর একটা হচ্ছে উপরিকাঠামো। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভিত আর উপরিকাঠামোর উপর তিনি খুব ইম্পর্টেন্স দিয়েছেন। এবং ডারউইনের তত্ত্ব আমাদের সবাইরই জানা রয়েছে যে মানুষের কি করে বিবর্তন হয়। এই ডারউইনের তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু তিনি দেখিয়েছেন যে সমাজেরও কি করে পরিবর্তনটা হচ্ছে। দেখো, অর্থনীতিকে ভিত বলছেন, তার মানে অর্থনীতির সাথে আমাদের কোন বিষয়টা জড়িত, উৎপাদন। উৎপাদন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে মানুষরা, যা একটা সময় ছিল যখন আমরা সংগ্রাহক ছিলাম, আমরা কোনো জিনিসকে সংগ্রহ করতাম, একদম আদিম অবস্থায় চলে যাই আমরা। তখন মানুষ বিভিন্ন বিষয়কে সংগ্রহ করতাম, উৎপাদন করতে আমরা শিখিনি। এবং যখন সংগ্রাহক ছিলাম মানুষ কিন্তু মিলেমিশে থাকতাম, কোনো দ্বন্দ্ব ছিল না মানুষের মধ্যে। কারণ একসাথে না থাকলে আমরা তো জিনিসটাকে সংগ্রহ করতে পারবো না, সেই জন্য আমরা তখন সংগ্রাহক ছিলাম এবং একসাথে বসবাস করতাম। কিন্তু একসময় কি হলো, মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিসের ওপরে একটা আকর্ষণ বোধ করলো। খাদ্যের অনেক পরিবর্তন আসলো, বাসস্থান, তারপরে আমাদের বিষয় মানে বস্ত্র, এগুলোর জন্য মানুষকে কি করলো, উৎপাদন কার্যে অংশ নিতে হলো। এবং যখনই মানুষ উৎপাদন ক্রিয়ায় অংশ নিল তখন কি হলো, মানুষের মধ্যে একটা ডিভিশন চলে আসলো বা ভাগ চলে আসলো, বিভাগ। যখন সংগ্রাহক তখন কিন্তু সবাই একসাথে রয়েছে, কিন্তু যখনই সে উৎপাদক হয়ে গেল, উৎপাদনকে ভিত্তি করে কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয়ে গেল। এবং তখন কিন্তু আমরা আদিম সাম্যবাদী অবস্থায় থাকলাম না। এইভাবে উৎপাদনের ভিত্তিতে যে সমাজে আমরা আসলাম তার নাম দিয়েছেন দাস সমাজ। এবং উৎপাদন, দুটো বিষয় আমরা দেখতে পাই উৎপাদনের সাথে, একটা হচ্ছে উৎপাদন শক্তি আর একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। উৎপাদন শক্তি মানে কি, একটা উৎপাদন করতে গেলে তো আমাদের বিভিন্ন জিনিস দরকার, র মেটেরিয়ালস দরকার, প্লাস শ্রমিকের শ্রমটার উপরে কিন্তু মার্কস খুব ইম্পর্টেন্ট দিয়েছেন, যে শ্রমিকের যে সময়, তার যে শ্রমের জন্য যে সময় ব্যয় হয় বা যে শক্তি ব্যয় হয়, তাকেও কিন্তু তিনি উৎপাদন শক্তি হিসেবেই দেখেছেন।
আর উৎপাদন সম্পর্কটা কি? একটা জিনিস তৈরি করতে গিয়ে একজনের সাথে আরেকজনের নানাভাবে রিলেশন তৈরি হয় বা সম্পর্ক তৈরি হয়। যেমন ধরো একটা কারখানায় একটা কিছু তৈরি করতে গেল, সেই উৎপাদন করতে গিয়ে একটা মালিক শ্রেণী তো থাকবেই কারখানার, মালিকের সাথে শ্রমিকদের একটা সম্পর্ক তৈরি হবে, প্লাস যারা কাজ করছে সেই শ্রমিকদের নিজেদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে। এটাকে বলা হয় হচ্ছে উৎপাদন সম্পর্ক। উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কে যখন একটা বিরোধিতার সৃষ্টি হবে, তখনই কিন্তু সমাজ ব্যবস্থারও পরিবর্তন ঘটবে। এবং তিনি বলেছেন এইভাবেই কিন্তু একের পর এক দাস সমাজে দুটো শ্রেণী ছিল, দাসপ্রভু আর দাস। এদের মধ্যে নানাভাবে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তার ফলে আসবে সামন্ত সমাজ এসছে। সামন্ত সমাজেও দুটো শ্রেণী ছিল, একটা হচ্ছে সামন্ত প্রভু আর একটা হচ্ছে ভূমিদাস। এদের মধ্যেও একটা বিশাল মানে বিপরীতমুখী দ্বন্দ্ব থাকবেই, তার ফলে সমাজের চেঞ্জ। তারপরে এসছে কি পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজের একটা বুর্জোয়া শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক, যারা পরবর্তী সময়ে সর্বহারা, মানে যারা সব কিছুই হারিয়ে ফেলেছে নিজেদের কাজ করবার শক্তিটুকু ছাড়া, এই জন্য তাদের নাম দেওয়া হয়েছে সর্বহারা। যদিও মার্কস তো আর সর্বহারা বলেননি, তিনি বলেছেন প্রলেতারিয়েত শ্রেণী। এরপরে যে সমাজ ব্যবস্থাটা এসছে তার নাম দিয়েছেন তিনি সমাজতন্ত্র। সমাজতন্ত্র কিন্তু বেশ কয়েকটা দেশে এসেছিল, তোমরা জানো রাশিয়াতে এসেছিল, গণসাধারণতন্ত্রী চীনে রয়েছে, ভিয়েতনামে রয়েছে, কিউবাতে রয়েছে, এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এখনও সমাজতন্ত্র রয়েছে। যদিও সোভিয়েত ইউনিয়নে কিন্তু এখন আর নেই সমাজতন্ত্র। এবং বলছেন কি এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও কিন্তু একদিন ভেঙে যাবে, ভেঙে গিয়ে আসবে সাম্যবাদী সমাজ। যদিও সেই সমাজ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি, এখনো পর্যন্ত সেটা আসেনি, কিন্তু তিনি কিন্তু এরকম একটা সন্দেহ প্রকাশ করেছিলেন যে সমাজতন্ত্রও একদিন ভেঙে যাবে। সমাজতন্ত্রেও যদিও দুটো শ্রেণী থাকবে, যে দুটো শ্রেণী কিন্তু শোষিত, শ্রমিক শ্রেণী আর কৃষক শ্রেণী, কিন্তু তাদের মধ্যেও কে বেঁচে থাকবে তার একটা লড়াই থাকবেই। তার মধ্য দিয়েই আসবে হচ্ছে সাম্যবাদ। যদিও এই ডিটেলসটা আমরা আরেকটু পড়বো শ্রেণী সংগ্রাম তত্ত্বের মধ্যে। তাহলে এইভাবেই যে উৎপাদন সম্পর্কের ভিত্তিতে এবং উৎপাদন শক্তির ভিত্তিতে, মানে উৎপাদনকে ভিত্তি করেই একটা সমাজ ব্যবস্থা থেকে আর একটা সমাজ ব্যবস্থার যে উত্তরণ ঘটেছে, এটা তিনি ইতিহাসকে ব্যাখ্যা করে আমাদের সামনে তুলে ধরেছেন। ওই জন্যই কিন্তু তার এই তত্ত্বটার নাম হয়েছে ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব। মানে ইতিহাসকে ব্যাখ্যা করে বাস্তবটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, এই জন্য এর নাম হয়েছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদ। ঠিক আছে, চলে এসো পরের প্রশ্নে। দেখো, একটা খুব অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে তার পরবর্তী প্রশ্ন কিন্তু ইন্টারলিঙ্কড, সম্পর্কযুক্ত একটার সঙ্গে আরেকটা। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে কোথাও না কোথাও ঐতিহাসিক বস্তুবাদের বিষয় লুকিয়েছিল। আবার ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে 4 নম্বর প্রশ্নে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে যে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা করো। ম্যাডাম কিন্তু উল্লেখ করলেন যে এর মধ্যে শ্রেণী সংগ্রাম তত্ত্বের কিছু বিষয় রয়েছে, আমরা যেটা এখন এমফাসিস করব, গুরুত্ব দেব এবং আলোচনা করব। দেখো, 4 নম্বর প্রশ্ন এখন তোমাদের জন্য আলোচনায় আসবে, মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা করো। ম্যাডাম, আচ্ছা, শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে যে শ্রেণী বিষয়টা কী, শ্রেণীটা কী। শ্রেণীটা হচ্ছে উৎপাদন ক্রিয়ায় অংশগ্রহণের মধ্যে যার যা অবস্থান সেই অনুযায়ী কিন্তু এক একটা শ্রেণীর সৃষ্টি হয়। শ্রেণীকে মেনলি যারা পুরোপুরি উৎপাদন ক্রিয়ায় অংশ নেয় তাদের দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়, একজন মুখ্য শ্রেণী আর একটা গৌণ শ্রেণী। মুখ্য শ্রেণীকে আবার দুটো, যারা হচ্ছে শোষক তাদের একটা ক্লাস, যারা শোষিত তাদের আর একটা শ্রেণী, দুটো শ্রেণীতে হলো। আর গৌণ শ্রেণী কারা? যারা মুখ্য শ্রেণীর সাথে নানাভাবে কাজে সহযোগিতা করে, তারা হচ্ছে গৌণ শ্রেণীর মধ্যে পড়বে। এবার প্রত্যেকটা এই যে শ্রেণী সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যাটা কিন্তু দিয়েছেন লেনিনই কিন্তু আমাদের বিস্তৃত ব্যাখ্যাটা দিয়েছিলেন। আচ্ছা,
এবার দেখো আমরা ঐতিহাসিক বস্তুবাদ যে পড়লাম বা দ্বন্দ্বমূলক, যেটা আমাকে উনিও বলে দিলেন যে তোমাদেরকে যে একটার সাথে আর একটা রিলেটেড। এবার দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে মার্ক্সবাদটা কিন্তু খুব কঠিন কিছু নয়, একটাকে যদি খুব ভালো করে বুঝে যাও পরপর কিন্তু রিলেটেড একটার সাথে আর একটা। ঐতিহাসিক বস্তুবাদেও কিন্তু আমি কিছুটা সংগ্রামের কথা বলেই দিয়েছি যে দুটো শ্রেণী, ঠিক এইটাও তাই। শ্রেণী সংগ্রাম, যে শ্রেণী যে সমাজে আসছে সেই শ্রেণী কাজ করতে গিয়ে দুটো ভাবে কিন্তু ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যে পরিচালনা করে সে একটা শ্রেণী, আর যে পরিচালিত হয় সে হচ্ছে আর একটা শ্রেণী। এবং স্বাভাবিকভাবে যে পরিচালক সে চাইবে কি যে যাকে পরিচালনা করছে তার উপরে কর্তৃত্ব করতে। এবং দেখো আজকে কর্তৃত্ব করলো, কালকে করলো, বা সেই যে শ্রেণীটা যার উপর কর্তৃত্ব করছে সে কিন্তু নানাভাবে কিন্তু শোষিত হয়। সে হচ্ছে তার যে ডিমান্ড বা দাবি সেটা হয়তো সে ঠিকমতো পাচ্ছে না, আজ পেল না কাল পেল না, কিন্তু একটা টাইম কিন্তু সে ঘুরে দাঁড়াবে, সে কিন্তু শোষকের এগেনস্টে কিন্তু কিছু একটা পদক্ষেপ নেবে। তাহলে এই যে পদক্ষেপ নেওয়ার যে মানসিকতা, এই মানসিকতার কারণেই কিন্তু একটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর কিন্তু একটা সংগ্রাম দেখা দেবে। বুঝতে পারলে? প্রত্যেকটা সমাজেই কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু আদিম সাম্যবাদী সমাজে কিন্তু নেই, কারণ সেখানে তো শ্রেণী নেই, সবাই তো মিলেমিশে রয়েছে, তাই সেখানে সংগ্রামও নেই। দাস সমাজে সংগ্রাম, কেননা দাস সমাজে দুটো শ্রেণী, একটা হচ্ছে দাসপ্রভু আর একটা হচ্ছে দাস বা কৃতদাস, এবং এদের মধ্যে স্বাভাবিকভাবেই সংগ্রাম থাকবে, এবং সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু সমাজের পরিবর্তনও ঘটছে। এবং দাস সমাজের যে দাসপ্রভু দাসদের মধ্যে লড়াই তো চলছেই, কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবে, তাহলে দাসপ্রভুর যারা তারাই তো পুরোপুরি কর্তৃত্বটা রাখতে পারতো, কিন্তু সামন্ত সমাজ কেন আসছে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আসলে তখন আবার চলে এসছে কি সামন্ত প্রভু, মানে মানে যারা জমি টমি নিয়ে যারা মেনলি কর্তৃত্ব করতো, বা তারা চাইছে যে দাসপ্রভুদের থেকে আমরা কিছুটা কর্তৃত্ব নিয়ে নেব, বা দাসপ্রভুদের মধ্যে কেউ কেউ কিন্তু সামন্ত হয়ে গিয়েছেন। তখন দেখো দাসপ্রভুদের সাথে যেমন দাসদের লড়াই হয়েছে, তেমনি সামন্ত প্রভুদের সাথেও কিন্তু দাসপ্রভুদের একটা লড়াই সৃষ্টি হয়েছে। এর ফলেই কিন্তু দাস সমাজটা ভেঙে গেল, ভেঙে গিয়ে আসলো কে সামন্ত সমাজ। সামন্ত সমাজেও দুটো শ্রেণী থাকবে, একটা হচ্ছে সামন্ত প্রভু যারা জমিদার মতন, জমিদার শ্রেণী বলতে পারো, আর একটা হচ্ছে কি ভূমিদাস যারা কৃষক, যারা তার জমিকে দেখভাল করছে। এবার কৃষকরা টোটাল জমিটার উপরে কাজকর্ম করছে, কিন্তু তারা ঠিকমতো সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, পাচ্ছে কারা? মালিক পক্ষ, মানে সামন্তরা। তার ফলে কি হবে, সামন্ত প্রভুদের সাথে কিন্তু শ্রমিকদের একটা বিশাল লড়াই লেগেই যাবে। তার মানে সংগ্রাম লেগে যাচ্ছে একটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর, সামন্ত প্রভুদের সাথে ভূমিদাসদের লড়াই। কিন্তু এখানেও কিন্তু ওই একই ব্যাপার, সামন্ত সমাজটা ভেঙে গিয়ে আসলো কিন্তু পুঁজিবাদ বা বুর্জোয়া। পুঁজিবাদ আসলো কেন, মানে এর মধ্যে কি হয়েছে, তোমার শিল্প বিপ্লবের ফলে শিল্পের দিকে মানুষের মনটা বেশি ঘুরে গেল, তখন নানাভাবে কারখানা তৈরি হলো, তখন শুধু জমি নিয়ে কিন্তু মানুষ ব্যস্ত নয়, তখন কারখানার দিকে মানে শিল্পের দিকেও মানুষের মনটা ঘুরে গেল। তাহলে আসছে কারা? মালিক পক্ষ বা পুঁজিপতি শ্রেণী, যারা পুঁজিটাকে দিচ্ছে, অর্থটাকে লাগাচ্ছে কাজে, এবং তাদের সাথে তাদের অপোজিটে দাঁড়িয়ে আছে কে? শ্রমিক শ্রেণী, যারা কাজটা করছে তার অর্থের মাধ্যমে। এবং যেই শ্রমিকরা, মার্ক্স দেখিয়েছেন শ্রমিকরা কিন্তু তাদের যে পারিশ্রমিক সেটা কিন্তু ঠিকমতো পাচ্ছে না। একটা জিনিস তৈরি করতে গেলে শ্রমের কিন্তু একটা বিশাল মূল্য রয়েছে, সেই মূল্যটা তারা পাচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবেই তাদের না পাওয়ার একটা কষ্ট, দুঃখ প্লাস রাগ তাদের মনের মধ্যে জাগতে শুরু করে দিল। তার ফলে কী হবে, তাদের সাথে এবার মালিক পক্ষের একটা লড়াই শুরু হয়ে যাবে, সংগ্রাম। এই সংগ্রামের মধ্য দিয়ে লাস্টে যে সমাজটা মানে কথা উনি দেখে গিয়েছিলেন সেটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র আসছে, তখন কিন্তু মালিক পক্ষ কিন্তু আর থাকছে না, শুধু কাদের কর্তৃত্ব থাকছে? শ্রমিক,
যাদের তিনি নাম দিয়েছেন সর্বহারা বা প্রলেতারিয়েত শ্রেণী। মানে এরা কি কাজ করতে 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 সমস্ত কিছুই তারা হারিয়ে ফেলেছে নিজেদের শ্রম করবার শক্তিটুকু ছাড়া। তারা নিজেরা শ্রম করবার জন্য তাদের যথেষ্ট শক্তিই রয়েছে, কিন্তু আর কিন্তু তাদের কিছুই নেই। এই জন্য তাদের নাম হয়েছে সর্বহারা শ্রেণী। এই শ্রেণী কিন্তু টোটাল সমাজে কর্তৃত্ব করছে। আর একটা মাথায় রাখবে যে পুঁজিবাদী সমাজ আসলো দেখে কিন্তু কৃষকরা যে একদম অবলুপ্ত হয়ে গেল তা নয়। কৃষকরাও কিন্তু সমাজে রয়েছে, কারণ কৃষি ছাড়া তো শিল্প আসবে না, কৃষির ওপর বেস করেই তো শিল্প। তাহলে কৃষকরাও কিন্তু রয়েছে, প্লাস শ্রমিকরাও রয়েছে। এরা দুজনে মিলে কিন্তু সমাজতান্ত্রিক সমাজটাকে পরিচালনা করছিল। এবং সমাজতান্ত্রিক সমাজে একটা মেন থিওরির কথা মার্কস আমাদের বলে গেছেন, সেটা হচ্ছে কি, প্রত্যেকে তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। তার মানে কি, যারা শ্রমিক বা কৃষক তারা কিন্তু বঞ্চিত হচ্ছে না। তারা যে পরিমাণে কাজ করতে পারছে, ধরো সে 100 টাকার কাজ করছে, সে 100 টাকাই কিন্তু পাচ্ছে। বুঝলে, 100 টাকার কাজ করলে 100 টাকাই পাচ্ছে। কিন্তু বলছি কি, একদিন এই সমাজও ধ্বংস হয়ে যাবে। কেন, এই দুটো শ্রেণীর মধ্যে একটা বেঁচে থাকার লড়াই, যে কে বেশি কর্তৃত্ব করতে পারবে সমাজটার উপরে, সেই নিয়ে দুজনের মধ্যে কিন্তু একটা লড়াই থাকবেই, সংগ্রাম থাকবেই। যদিও এই সংগ্রামটা কিন্তু আগের মতো অত কঠোর নয়। এই সংগ্রামের মধ্য দিয়ে আসবে কি, সাম্যবাদ। সাম্যবাদটা হচ্ছে এমন একটা সমাজ, যে সমাজে প্রত্যেকে তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে কিন্তু প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক পাবে। যে জন্য মার্কসও সন্দেহ প্রকাশ করেছিলেন এই সমাজটা কতটা আসবে সে বিষয়ে, তা ওনারই সন্দেহ ছিল। কেননা দেখো, তুমি হয়তো কাজ করতে পারছো 100 টাকার, কিন্তু তোমার প্রয়োজন হয়তো 50 টাকা। তুমি কি সেটা নেবে? বা আমি কি নেব? আমি কখনোই চাইবো না। বা যার হয়তো কাজ করবার ক্ষমতা অতটা নেই, যে হয়তো অসুস্থ, সে হয়তো কাজ করতে পারছে 20 টাকার, কিন্তু তার দরকার হচ্ছে 100 টাকা, তাকে তখন দিতে হবে কি 100 টাকা। এটা আমরা কিন্তু মেনে নিতে পারবো না। ওই জন্য কিন্তু দেখো, আমার মনে হয়, এটা আমার থিঙ্কিং, ওই জন্য এই সমাজ ব্যবস্থাটা হয়তো এখনও আসেনি পৃথিবীতে। কেননা কোনো মানুষই চাইবে না তার প্রয়োজনটাকে বা তার যেটা দাবি রয়েছে, তার যেটা পারিশ্রমিক রয়েছে, সেটাকে অন্য কাউকে দিয়ে দিতে। এটা কেউই চায় না। এই কথাটা সাম্যবাদে রয়েছে। এবার এই তারই যে শ্রেণী সংগ্রামটা, যে আমরা 3টে থিওরি পাই। একটা হচ্ছে এই সংগ্রামটা কী ধরনের, একটা হচ্ছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে মতাদর্শগত সংগ্রামের রূপ নেয়। যে শ্রেণী সংগ্রামটা 3টে রূপ দেখতে পাই, এগুলোও কিন্তু উল্লেখ করে দেবে শ্রেণী সংগ্রাম আসলে। একটা হচ্ছে অর্থনৈতিক রূপ। অর্থনৈতিক রূপ মানে কি, এই যে দুটো শ্রেণী, ধরো মালিক শ্রেণী, সে চাইছে কি, আমি টাকাটাকে আমার পুরোটা আমি গ্রাস করব, আর শ্রমিকরা চাইছে কি, আমার ডিমান্ডটাকে আমি নিয়ে নেব, আমার যেটা পারিশ্রমিক সেটা আমি নেব। তার মানে এই দুটোকে ভিত্তি করে তাদের মধ্যে সংগ্রাম, এটাকে বলা হয় অর্থনৈতিক সংগ্রাম। রাজনৈতিক সংগ্রাম কোনটা, প্রত্যেকটা শ্রেণী চাইবে যে তার কর্তৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক। বুর্জোয়া শ্রেণী, তারা কিন্তু সংখ্যালঘু, সংখ্যায় কিন্তু কম। যারা শ্রমিক বা শোষিত তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি। কিন্তু যারা বুর্জোয়া, তারা চাইবে কি তাদের কর্তৃত্বটাই সমাজে থাকুক এবং তারা টোটাল সমাজটাকে পরিচালিত করুক, এটা তারা চাইবে। আর যারা হচ্ছে শোষিত, তারা চাইবে কি, যে না, বুর্জোয়াদের সরিয়ে আমরা আমাদের কর্তৃত্ব আনবো সমাজে। এই জন্যই তারা নানাভাবে সংগ্রাম করছে। আর মতাদর্শ তাই, প্রত্যেকেই চাইবে নিজের মতটাকে সমাজে প্রতিষ্ঠিত করে যেতে। এইভাবে 3টে রূপে আমরা কিন্তু শ্রেণী সংগ্রামটা দেখতে পাই, একটা অর্থনৈতিক, একটা রাজনৈতিক, একটা মতাদর্শগত। ঠিক আছে? বাহ, খুব সুন্দর। একদম মানে বাস্তবের সঙ্গে আমরা কিন্তু সবটাই মিল পাচ্ছি আর কি। দেখো, যখন পড়ছো আজকে, একদম শুরুতেই ম্যাডাম বলেছিলেন যে গল্পের মতো করে পড়তে হবে। গল্পের মতো করে পড়ার জন্য কি হচ্ছে, আমরা বাস্তব সমাজ ব্যবস্থার সঙ্গে কিন্তু মিলটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। আমি বারংবার বলে থাকি বিভিন্ন সময়ে যে পুঁথিগত বিদ্যার চাইতে বাস্তববাদী বিদ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিক্ষাকে বহন করে নিয়ে যেও না, বরঞ্চ
শিক্ষাকে বাহন করো, অর্থাৎ শিক্ষার ওপরে উঠে তুমি এগিয়ে চলো, শিক্ষাকে কাজে লাগাও, অর্থাৎ ব্যাগ ভর্তি বিদ্যা আর বিদ্যে বোঝায় বাবুমশাই, এটা হয়ে থাকা উচিত নয়। বিভিন্ন লেখক বিভিন্ন সময় বলেছেন। তো বাস্তবিক ক্ষেত্রে মার্ক্সের যে ব্যবহারিক প্রয়োগ সমাজ ব্যবস্থার উপরে, দেখো পলিটিক্যালি কে কোথায় কতটা অ্যাকসেপ্টেন্সে পেয়েছে বা না পেয়েছে সেটা তো পরবর্তী বিষয়, সেটা রাজনীতির বিষয় পুরো। কিন্তু সমাজের সঙ্গে এই যে শ্রেণীবিন্যাস যেটা ম্যাডাম বললেন, সমাজের যে শ্রেণীগুলো, সেই শ্রেণীগুলোর অবস্থান, তাদের মধ্যে কিভাবে বৈপরীত্যমূলক মানসিকতা কাজ করছে, কোথায় কোথায় কিভাবে শ্রমিকেরা ডিপ্রেসড হচ্ছেন, কেন তারা হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করা। যখন তোমরা 12-এ পড়ছো, আমার মনে হয় যে তোমরা এখন কিন্তু জাস্ট তোমরা 18 বছর পার করার মুখে দাঁড়িয়ে রয়েছো। 18 বছর তোমরা আর কিছুদিনের মধ্যেই পার করে যাবে। তারপর যেটা হবে সেটা কিন্তু তখন তুমি একজন ভোটার, তখন কিন্তু তুমি গণতান্ত্রিক দেশের একজন ভোটার, তোমার ভোটের গুরুত্ব আছে। কাজেই আমি কিন্তু কাউকে কোনো মতবাদ সম্পর্কে বলছি না যে এই মতবাদ তোমাকে মেনে চলতে হবে বা কী করতে হবে, কিন্তু আমি মেনে চলবো কখন, আমি মানব কখন, আর আমি উপেক্ষা করব কখন, আমি কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করব আর কোনো জিনিসকে আমি রিফিউজ করব কখন, হোয়েন আই নো ইট প্রপারলি, যখন আমি এটা জানতে পারবো ভালোভাবে। আমি বহু মানুষকে পলিটিক্সের আসতে দেখেছি, বিশেষত তোমাদেরকে বলবো যারা যুব রাজনীতি করছো, তারা সম্যক ধ্যান ধারণা নেই। এই নিয়ে অনেক বেশি পড়াশুনো করতে হবে, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রের প্রকৃত সম্মান করতে পারবো। এবং ভোটের আগে আমাদের যেটা খবর করতে, আমি সে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই যে দ্বন্দ্ব, সন্ত্রাস, রক্ত ঝরানো, মারামারি করা, পুলিশ প্রশাসনের তৎপরতায় ভোট করানো, এগুলো আর করতে হবে না। তখন আলটিমেটলি তোমরা বুঝতে পারবে যে কোন রাষ্ট্রনেতা কি বলতে চেয়েছিলেন, তার মতবাদটা কি, এবং বর্তমানে তার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে বর্তমান নেতাদের মাধ্যমে। তারা কি সেখান থেকে ডিরেইলড হচ্ছেন, নাকি তারা সঠিক মতবাদ মেনে চলছেন, কাজে জানাটা খুব দরকার। আমি পাশাপাশি এগুলো বাস্তব ক্ষেত্রে, যেহেতু ম্যাডাম বাস্তবের সঙ্গে লিঙ্ক করছেন, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডের কথাগুলো কিছুটা বলে দেওয়ার চেষ্টা করলাম। আবারও বলছি, এটা কিন্তু উপদেশ নয়, তুমি বলতে পারো দাদা হিসাবে আমি বলছি, এটা আমার ব্যক্তিগত অভিমত, তোমরা একে নেবে কি না নেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। চলে এসো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন যেটা আজকে আমাদের তালিকায় রয়েছে, একবার দেখে নেওয়ার চেষ্টা করব। রাষ্ট্র সম্পর্কে, সেই দেখো রাষ্ট্র ব্যবস্থায় চলে আসলো, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, লিখে নিতে পারো, ছবি তুলে নিতে পারো, অ্যাজ ইউ উইশ। রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের তত্ত্ব কি, বা তত্ত্বটি আলোচনা করো ম্যাডাম প্লিজ। হ্যাঁ, রাষ্ট্র সম্পর্কে মার্ক্স কিন্তু প্রচণ্ড বাস্তববাদী কথা বলেছিলেন। যে রাষ্ট্রকে উনি একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, উনি বলেছিলেন যে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের হাতিয়ার। কীরকম দেখো, বলছেন যে সমাজের শুরু থেকে কিন্তু রাষ্ট্র ছিল না, মানে এটা কিন্তু মার্ক্সের দৃষ্টিভঙ্গিতে সমাজের শুরু থেকে রাষ্ট্র ছিল না। যদিও আমরা এর আগে আমরা অনেক পড়েছি, ক্লাস 11-এ তোমরা পড়েছো, অ্যারিস্টটলের চিন্তাধারাতেও কিন্তু একটা রাষ্ট্রীয় সংগঠনের কথা তিনি বলে গেছেন। এটা অনেক দিন আগেকার কথা, কিন্তু একদম আদিম অবস্থায় কিন্তু মার্ক্স বলছেন রাষ্ট্র ছিল না। কেননা কিছুক্ষণ আগেই বললাম যে মার্ক্স তখন মানুষ কী করতো, সংগ্রাহক ছিল, কোনো দ্বন্দ্ব ছিল না, সবাই মিলেমিশে থাকতো, তাই কর্তৃত্ববাদী প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব তখন আমরা দেখতে পাই না। কিন্তু যখন দাস সমাজ আসছে, দাস সমাজে যারা দাস প্রভু, যে সংখ্যালঘু শ্রেণী, তারা কি করলো, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করলো। যে একটা যদি কোনো সংগঠন টোটাল মানুষকে যদি কন্ট্রোল করে, তাহলে অনেক সুসংগঠিতভাবে তাকে কন্ট্রোল করা যাবে। কিন্তু যদি বিশৃঙ্খলভাবে কাউকে কর্তৃত্ব করতে যাই, কোনো ঠিক মতো আমরা কর্তৃত্ব করতে পারবো না। এই জন্য মার্ক্স বলছেন যে দাস সমাজ থেকেই কিন্তু রাষ্ট্রের উদ্ভব ঘটছে, আদিম অবস্থায় কিন্তু রাষ্ট্র ছিল না। তাহলে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, তার মানে যারা কর্তৃত্ব করবে তারা তাদের স্বার্থেই রাষ্ট্রকে তৈরি করছে। এই জন্য তিনি বলতে চাইছেন রাষ্ট্র হচ্ছে শ্রেণী সংগ্রামের হাতিয়ার। আমরা যে শ্রেণী সংগ্রাম পড়লাম বা ঐতিহাসিক বস্তুবাদ, এটাও কিন্তু তিনি ইতিহাসকে ব্যাখ্যা করেই কিন্তু আমাদের দেখিয়েছেন যে কিভাবে রাষ্ট্রটা আসলো। বলছে যে দাস সমাজে দাসপ্রভুদের হাতিয়ার হিসেবে, কেননা দাসপ্রভুরা চাইবে আমরা
দাসদের ওপরে কর্তৃত্ব করব, এবং এই কর্তৃত্ব করতে গিয়ে তারা রাষ্ট্রের ওপর ইম্পর্টেন্স দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন। রাষ্ট্র আর কি তাদের নামে কর্তৃত্ব করছে, মানে তারা রাষ্ট্রের মধ্য দিয়ে বলছে রাষ্ট্র এই আইন করেছে, তোমাকে এটা মেনে চলতে হবে, রাষ্ট্র এটা বলছে তোমাকে মেনে চলতে হবে, সাধারণ জনগণকে বলছে। তাহলে এইভাবে রাষ্ট্রের নাম দিয়ে তারা কর্তৃত্ব করলো। আর তোমরা ক্লাসে 11-এ পড়েছো যে রাষ্ট্র হচ্ছে বিমূর্ত ধারণা, রাষ্ট্র কিন্তু দেখা যায় না। তার মানে রাষ্ট্রকে আমরা দেখি কার মাধ্যমে? সরকারের মধ্য দিয়ে। তাহলে কি যে সরকার যে চালাচ্ছে রাষ্ট্রকে, তাহলে কর্তৃত্বটা কে করছে? সেই করছে। তাহলে মার্কস কাকে বলতে চেয়েছেন? শোষণের হাতিয়ার, রাষ্ট্রের নামে যে রাষ্ট্রকে চালাচ্ছে তাকেই কিন্তু তিনি বলতে চেয়েছেন। বুঝতে পারলে? এইভাবেই কিন্তু তিনি বলেছেন যে দাস সমাজে দাসপ্রভুদের হাতিয়ার হিসেবে, সামন্ত সমাজে সামন্ত প্রভুদের হাতিয়ার হিসেবে, পুঁজিবাদী সমাজে পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণীর হাতিয়ার হিসেবে রাষ্ট্র পরিচালিত হয় বা হয়ে এসছে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সমাজতন্ত্রে তাহলে কি হবে? হ্যাঁ, সমাজতন্ত্রেও কিন্তু রাষ্ট্র থাকবে, কেননা তখনও কিন্তু দুটো শ্রেণী আছে, আমি কিছুক্ষণ আগেই বলেছি। একটা হচ্ছে কি একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, আর একটা হচ্ছে কৃষক শ্রেণী। দুটো শ্রেণী রয়েছে, তাহলে তাদের মধ্যেও তো একটা ক্লাস থাকবেই। সেই জন্য তখনও কিন্তু রাষ্ট্র টিকে গেছে। কিন্তু মার্কস বলেছেন যে যখন সাম্যবাদ আসবে, সাম্যবাদ আসলে শ্রেণী কটা থাকছে? একটাই শ্রেণী। সেই শ্রেণীটার নাম কি বলেছি আমরা? প্রলেতারিয়েত বা সর্বহারা শ্রেণী। তাহলে ওখানে তো আর কোনো শ্রেণী নেই, একটাই শ্রেণী রয়েছে। তাহলে সে আর কার সাথে লড়াই করবে? তাই লড়াইয়ের হাতিয়ার হিসেবে রাষ্ট্রেরও কখন প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে? বলছেন সাম্যবাদ যদি আসে তাহলে কিন্তু রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে, রাষ্ট্র কিন্তু আর থাকবে না। এবার দেখো, এই যে রাষ্ট্রেরকে তিনি একটা শ্রেণী সংগ্রামের হাতিয়ার বলেছেন বা শ্রেণী শোষণের হাতিয়ার, তার এই যে তত্ত্বটা বা শ্রেণী সংগ্রাম তত্ত্বটা নানাভাবে কিন্তু সমালোচিতও কিন্তু হয়েছে। বলছে যে তিনি শুধু সমাজ ব্যবস্থাটাকে সংগ্রামের দিক থেকে দেখেছেন, কিন্তু এমন তো আছে অনেক শ্রেণীতে সমঝোতাও রয়েছে, এটা তিনি দেখেননি। বা রাষ্ট্রকে শুধু শোষণের হাতিয়ার হিসেবেই কাজ করে, রাষ্ট্রটা অনেক ভালো কাজও করে। আমরা তো এখন দেখতে পাচ্ছি রাষ্ট্র মানে সরকার অনেক ভালো কাজও করছেন, বা আমাদের মতের বিরুদ্ধে অনেক কিছু আমরা হয়তো মেনে নিতে পারছি না সরকারের কিছু, কিন্তু সরকার অনেক ভালো কিছুও করছেন। তার মানে তো শুধু খারাপ কাজ তিনি করেন না। মানে রাষ্ট্র মানে আমরা কাকে বোঝাচ্ছি? তার মূর্ত রূপকেই, মানে সরকারকে। তাহলে সরকার তো শুধু খারাপ কাজ করছেন না, ভালো কাজও তো অনেকটা করছেন, না তো আমরা কি করে টিকে আছি? তাহলে দুটো কাজকেই আমার ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু মার্কস কিন্তু একটা বিষয়ের ওপরেই গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সংগ্রাম বা শোষণ, এই জিনিসটার উপরে। তিনি কিন্তু ভালো কথাগুলো বলেননি, সমঝোতার কথা কিন্তু তিনি বলেননি। এই জন্য তার এই তত্ত্বগুলো কিন্তু নানাভাবে সমালোচিতও কিন্তু হয়েছে। ঠিক আছে, বেশ, আমরা তাহলে পরের প্রশ্নে আসি। তোমরা আশা করি, আচ্ছা তোমাদের কিছু কি প্রশ্ন আছে আজকে এই চ্যাপ্টার থেকে? যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তোমরা কিন্তু করতে পারো, কারণ হাতে সময়ও আস্তে আস্তে আমাদের কমছে। আমরা সেখান থেকে চলে আসি 6 নম্বর। দেখো প্রশ্ন 6 নম্বরে, 6 নম্বর দেখতে পাচ্ছ তোমরা টিভি স্ক্রিনে। আমি একটু, হ্যাঁ ব্যাস, 6 নম্বর দেখো। বিপ্লব এবং উদ্বৃত্ত মূল্য সম্পর্কে মার্কসের বক্তব্য। বিপ্লব ও উদ্বৃত্ত মূল্য সম্পর্কে মার্কসের বক্তব্য আলোচনা করো। এটা হচ্ছে 6 নম্বর আজকের প্রশ্ন, ম্যাডাম বোঝাবেন। হ্যাঁ, বিপ্লব, উদ্বৃত্ত মূল্য, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের লাগবে। এটা হয়তো তোমাকে আলাদা দিতেও পারে, আবার নাও দিতে পারে, একসাথেও করে দিতে পারে। বিপ্লব মানে কিন্তু বিশাল পরিবর্তন। যেমন সংগ্রামের ওপর মার্কস গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন কিন্তু এই যে সংগ্রামের মধ্যে দিয়ে যে এই যে এক সমাজ ব্যবস্থা থেকে যে আর একটা সমাজ ব্যবস্থার এই যে উত্তরণ ঘটছে এবং উন্নয়নের কথা কিন্তু বলেছেন, এবং এটা সম্ভব হচ্ছে বিপ্লবের মধ্য দিয়ে। বিপ্লবে কিন্তু পরিবর্তন ঘটায়। আমরা ইতিহাসকে পর্যালোচনা করলে দেখতে পাই যে এই যে বিভিন্ন যে বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব বলো, রুশ বিপ্লব বলো, এই যে বিপ্লবগুলোর মধ্য দিয়ে কিন্তু
একটা নতুন কিছু সমাজে এসেছে। ওই জন্য বিপ্লবকে বলে পরিবর্তন, বিশাল পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলে কিন্তু শিল্পের ক্ষেত্রে যেমন বিরাট একটা পরিবর্তন ঘটেছে। মার্কসও এই কথাটাই বলেছেন যে বিপ্লবই হচ্ছে পরিবর্তনের মূল চালিকা শক্তি। বিপ্লব ছাড়া সমাজের পরিবর্তন এবং উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বিপ্লব আমি মনে করলাম আজকে বিপ্লব করব, বিপ্লব হয় এরকম করে, কিন্তু বিপ্লব কখনোই হয় না। বিপ্লব হতে গেলে কিন্তু দুটো জিনিস খুব দরকার। দুটো শর্তের উপর খুবই গুরুত্ব দিয়েছেন তিনি, একটা বিষয়গত আর একটা বিষয়ীগত। এই দুটো শর্তের উপর তিনি খুব ইম্পর্টেন্স দিচ্ছেন যে বিপ্লব হতে গেলে এই দুটো জিনিস খুব দরকার। বিষয়গত মানে কি? যে বৈপ্লবিক পরিস্থিতি, যে বিপ্লব করতে গেলে যে পরিস্থিতি দরকার সেই সময়টা আমাদের অপেক্ষা করতে হবে, একে বলা হয় বিষয়গত অবস্থা বা শর্ত। বিপ্লব করব, বিপ্লব হয়ে যাবে এরকম নয়। নানা রকম মানুষ পাচ্ছে না, এই যে তার যে দাবিটা সে পাচ্ছে না, সে তার মজুরি ঠিকমতো শ্রমিক পাচ্ছে না, কৃষকরা ঠিকমতো তাদের টাকা পয়সা পাচ্ছে না, ফসল উৎপাদিত করতে পারছে না, ফসল পাচ্ছে না, এই যে না পাওয়া, এই যে অবস্থা, এটা কিন্তু বিপ্লবের ক্ষেত্র তৈরি করে দেয়। এটাকে বলা হয় বিষয়গত অবস্থা। এবার দেখবে অনেক সময় বিষয়গত অবস্থা হয়তো আছে, কিন্তু আমরা মানুষরা খুব একটা ও ব্যাপারে আগ্রহী নয়, বা বিষয়টা নিয়ে খুব একটা উৎসাহ প্রকাশ করছি না। তার মানে আমাদের মানসিক দিক থেকেও কিন্তু প্রস্তুত হতে হবে। বিপ্লব আসবে তবেই। একটা হচ্ছে বৈপ্লবিক পরিস্থিতি দরকার, আর একটা হচ্ছে মানসিক দিক থেকেও প্রস্তুত হতে হবে। এই দুটো জিনিস আসলে তবেই বিপ্লব হবে। এটাকে বলা হয়েছে বিষয়ীগত শর্ত। তাহলে বিষয়গত প্লাস বিষয়ীগত এই দুটোর মিলনের ফলেই কিন্তু বিপ্লবটা হবে। আবার উনি বলছেন যে বিপ্লবের সাথে কিন্তু অনেকে বলেন যে হিংসার একটা বিশাল সম্পর্ক রয়েছে, কিন্তু মার্কস বলছেন না, বিপ্লবের সাথে হিংসার কোনো সম্পর্কই নেই। বলছে যখন একটা শিশু জন্মায় তখন মানে ধাত্রীর যে কাজ থাকে, বিপ্লবের সময় হিংসারও সেই কাজটাই থাকে। হিংসার কিন্তু বিপ্লবের সাথে ডাইরেক্ট কোনোভাবেই জড়িত নয়। এবং বিপ্লবের মধ্য দিয়েই একটা সমাজ ব্যবস্থা থেকে, দাস সমাজ থেকে, দাসদের বিপ্লবের ফলে সামন্ত সমাজের উত্তরণ, সামন্ত সমাজে ভূমিদাসদের বিপ্লবের ফলে পুঁজিবাদী সমাজের উত্তরণ, পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণীর বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্রের উত্তরণ, এবং পরবর্তী যে পর্যায়ে দুজনই শোষিত, সেজন্য বিপ্লব কিন্তু ততটা অ্যাক্টিভ হবে না, কিন্তু তাও একটা বিপ্লব হবে। তার মধ্য দিয়ে কিন্তু সাম্যবাদী সমাজের উত্তরণ ঘটবে। এবং মার্কসের মতে প্রত্যেকটা সমাজই কিন্তু একটার থেকে আর একটা অনেক বেশি উন্নততর সমাজে আমরা পৌঁছবো, এবং সেখানে বিপ্লব আমাদের নানাভাবে সাহায্য করছে। এটা হচ্ছে তার বৈপ্লবিক তত্ত্ব। আর একটা যেটা, সেটা হচ্ছে তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বা সারপ্লাস ভ্যালু। এটা কিন্তু অর্থনীতির সাথে খুব জড়িত বিষয়। সারপ্লাস মানে কি? বেশি। বলছে যে একটা জিনিস যখন তৈরি হচ্ছে সমাজে, মার্কস বলেছেন, তখন কি যে সমাজে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে মালিক, সে তো একটা টাকা লাগাচ্ছেই, প্লাস জিনিসটা তৈরির জন্য র মেটেরিয়াল, সেখানে একটা টাকা লাগছে। আর একটা হচ্ছে শ্রমিকের শ্রম, যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু মার্কস কিন্তু শ্রমিকের শ্রমের ওপরে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং শ্রমিকের শ্রমের ওপর বেস করেই কিন্তু তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। তিনি বলছেন যে সমাজে শ্রমিকের যে পারিশ্রমিক, সেটা সে ঠিকমতো পাচ্ছে না। একটা জিনিস ধরো তৈরি করলাম, আমরা তৈরি করতে আমার 100 টাকা ব্যয় হচ্ছে, এবার সেটাকে আমি বিক্রি করলাম, এবং ওই 100 টাকার মধ্যে শ্রমিকের শ্রমটা দেখা গেল হয়তো 75 টাকা, আর আদার্সগুলো 25 টাকা। জিনিসটা বিক্রি হলো ধরো 150 টাকাতে। তাহলে এখানে সারপ্লাস কত? খরচ হয়েছে 100, তার মানে 150 টাকায় বিক্রি করেছি,
পাচ্ছি 50 টাকা। মার্কস বলছেন এই 50 টাকাটা কিন্তু শ্রমিকদের পাওয়া উচিত, তাদের শ্রমের কিন্তু একটা বিশাল মূল্য রয়েছে, কিন্তু তারা কিন্তু ঠিক 75 টাকাটাও পায় না। তাহলে তারা হয়তো পেলো 60 টাকা, তাহলে এই যে 60, তাহলে এখানে 40 প্লাস 50, এই যে 90 টাকা, এটা কিন্তু সারপ্লাস বলছেন উনি, এটাকে বলছেন উদ্বৃত্ত। এবং এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের আইডিয়াটাই কিন্তু তিনি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের নাম সবাই জানো, অ্যাডাম স্মিথ আর ডেভিড রিকার্ডো, দুজনেই ইংরেজ ছিলেন। এই অর্থনীতিবিদদের চিন্তাধারাতেই কিন্তু প্রথম আমরা এই বিষয়টা পেয়েছি। আর সারপ্লাসের কথাটা এতভাবে বিস্তৃত করেছেনই কিন্তু কার্ল মার্কস। বলছেন যে এই উদ্বৃত্ত মূল্যটা কিন্তু যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছে না। তাহলে আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই যে বিষয়টা যদি না পায়, তখন তো তাদের মধ্যে একটা দাবি আসবে, এবং এসেই কিন্তু নানাভাবে এরকম সমাজে আমরা অনেক কিন্তু দেখতে পাই শ্রমিক বিপ্লব হয়েছে, শ্রমিক আন্দোলন হয়েছে, এবং এই শ্রমিক আন্দোলনগুলোর কারণই কিন্তু তাদের পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া। তাহলে দেখো, আমরা যে মার্কসের এই যে থিওরিগুলো পড়লাম, ধরো দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে মার্কসের তত্ত্ব, বিপ্লব সম্পর্কে মার্কসের তত্ত্ব বা উদ্বৃত্তমূল্য তত্ত্ব, এই যে প্রত্যেকটা নিয়ে যে আমরা আলোচনা করলাম, তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা ডিপলি রিলেটেড, কিন্তু বেস কিন্তু দ্বন্দ্বমূলক। দ্বন্দ্বমূলকের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এক একটা তত্ত্বে পৌঁছেছি। এবং যখন তোমরা পড়বে সবগুলোকে ডিটেলসে যেমন পড়বে, এবং কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত সেটাও কিন্তু তোমরা দেখবে। এটা খুব মন দিয়ে আলোচনা করে করে দেখবে। এবং যখন প্রশ্নটা পড়বে, বড়তে তো প্রত্যেকটা পড়ে নিচ্ছ, বড় থেকে এবার একসাথে যদি নীতিটা দেয়, তোমাদের একসাথেও কিন্তু দিয়েছে পরীক্ষায় যে পুরো মার্ক্সবাদের মূলনীতি লেখো, তাহলে প্রত্যেকটাকে আমার লিখতে হবে, কিন্তু এত বড় করে করে কী করে লিখবো? তখন আমার মেন থিওরিগুলোকে অল্প অল্প করে করে লিখে পুরোটা করব। আর তোমাদের চার্ট করে যদি পড়ো যে দ্বন্দ্বমূলকের মেন থিওরিগুলো এই, ঐতিহাসিক বস্তুবাদের মেন থিওরিগুলো এটা, শ্রেণী সংগ্রামের এটা মেন যে মানে যেগুলো যে সংগ্রামটা কাদের মধ্যে হচ্ছে, সংগ্রামের কতগুলো রূপ, এটা হচ্ছে মেন কথা। রাষ্ট্র কী, রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলছে, রাষ্ট্র কিভাবে কার নেতৃত্বে চলছে বা কবে রাষ্ট্র ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলোকে, তখন ওই মেন কথাগুলোকে তোমরা লিখে দেবে। লিখে দিয়ে লাস্টে একটু কনক্লুশন করবে। যেহেতু মার্কস পুরো সংগ্রামী দৃষ্টিতেই সমাজটাকে দেখেছেন, এই জন্য পপার-ঠপারেরা সবাই ওনার সমালোচনা করেছেন, তাহলে এই সমালোচনাটাকেও একটু তুলে ধরবে। তাহলে টোটাল নীতিটাও আমার পড়া হয়ে যাচ্ছে। এবং সেখানে কিন্তু উৎসটা দিয়েই শুরু করবে, যে মার্ক্সবাদ কী ফার্স্টে রাখবে এবং মার্ক্সবাদের উৎসটা কোথায় পাচ্ছি আমরা, সেটা করে তারপরে তোমার পুরোটা লিখে যাবে, লিখে লাস্টে মূল্যায়নটা করবে। ঠিক আছে তো? বেশ, আমাদের হাতে আর মিনিট 5 সময় আছে। তোমরা কি কেউ ফোন করতে চাও? আজকে যে অংশটুকু ম্যাডাম বোঝালেন তার উপরে ভিত্তি করে যদি কেউ ফোন করতে চাও করতে পারো। কেউ কি আছে ফোনে? যদি তোমরা আজকের চ্যাপ্টারের উপর কোনো প্রশ্ন করতে চাও, কে আছো ফোনে? হ্যালো। হ্যাঁ আছি। কে রয়েছো? একটু নামটা বলো, আর টিভির ভলিউমটাকে একটু মিউট করে নিতে বলবো আমি। আমার নাম কোয়েল ঘোষ। তোমার নাম? হ্যাঁ কোয়েল ঘোষ বলছি তো। কোথা থেকে বলছো? হ্যাঁ কোয়েল ঘোষ। কোয়েল কোথা থেকে বলছো? চাচি থেকে। কোয়েল, টিভির আওয়াজটাকে একটু মিউট করে নাও প্লিজ। হ্যাঁ চাচি থেকে বলছি। টিভির আওয়াজটাকে একটু বন্ধ করে নাও। টিভির যে আওয়াজটা তুমি পাচ্ছ ফোনে, সেটাকে একটু মিউট করে নাও প্লিজ। টিভির আওয়াজটাকে বন্ধ করো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, টিভির আওয়াজটাকে মিউট করো। বেশ, কি কোয়েশ্চেন স্যার যে বলো। তুমি কি 12-এ পড়ো তো? কোয়েল, তুমি 12-এ পড়ো তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, বলো কি প্রশ্ন তোমার? হ্যাঁ কোয়েল, কিছু প্রশ্ন আছে তোমার? বলছি এই যে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, এটা একটু বলে দিন না আমাকে। আচ্ছা, আজকে যদি না হয় তাহলে নেক্সট ডে অবশ্যই তোমার জন্য আলোচনা করে দেবো আমরা। হ্যাঁ,
আজকে সময় খুব কম আছে, প্রশ্ন তো বুঝতে পেরেছেন। বেশ, ঠিক আছে, আমরা পরের দিন আলোচনা করে নেব, একদম শিওর। থ্যাংক ইউ ফোন করবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ থেকে থাকো আজকের চ্যাপ্টারের মধ্যে, আমি বলছি আজকে যতটুকু ম্যাডাম বললেন তার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আজকের চ্যাপ্টার যেখানে প্রশ্নগুলো ছিল কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, তার মধ্যে মার্ক্সবাদের উৎস এবং মূলনীতি, 2 নম্বর ছিল কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো, 3 নম্বর ছিল কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, 4 নম্বর ছিল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব আলোচনা করো, 5 নম্বর রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের তত্ত্বটি আলোচনা করো, 6 নম্বর ছিল বিপ্লব ও উদ্বৃত্ত মূল্য সম্পর্কে মার্ক্সের বক্তব্য। এর মধ্যে যদি কোনোটা না বুঝে থেকে থাকো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। বুঝতে পেরেছো? বেশ, আমরা কি গান্ধী মানে জাস্ট 2 মিনিট সময় আছে, আপনি যা বলতে চাইবেন আমি সেটাই ঠিক আছে, করো। ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, গান্ধীটা নিয়ে নাও। বেশ, তাহলে গান্ধী নিয়ে জাস্ট আমরা একটু শুরু করে দিই। একটা মানে তুমি আউটার লাইন পাবে, পরবর্তী দিন আমরা আলোচনার মধ্যে ঢুকবো। গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহ নীতি আলোচনা করো। হ্যাঁ, গান্ধীজির এই দুটো নীতি খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সিলেবাসেও রয়েছে, পরীক্ষাতেও আসে। অহিংসা, অহিংসা তো আমরা সবাই জানি, আমরা ঐতিহাসিক দৃষ্টিতেও পড়েছি ইতিহাসে। অহিংসা বলতে কিন্তু তিনি কোনো নেতিবাচক ধারণাকে কিন্তু বোঝাননি। হিংসা না করা শুধু নয়, বলছেন কি যে ভালোবাসার মধ্য দিয়ে অপরের হৃদয়কে জয় করো। এটাই কিন্তু তার অহিংসা নীতির মূল কথা, যে যে তোমার খারাপ চাইছে বা যে তোমাকে অ্যাটাক করতে চাইছে, সেই অ্যাটাক করা ব্যক্তিকে তুমি ভালোবাসো, ভালোবাসার মধ্য দিয়ে তুমি তার মনকে জয় করার চেষ্টা করো। যদিও তার এই অহিংসা নীতি মানে কিন্তু তিনি এটা বলতে চাননি যে তার মানে তোমাকে হয়তো কেউ মারধর করছে তাকে তুমি ভালোবাসবে না। হিংসার বিরুদ্ধে সবসময় হিংসা নয়, কিন্তু যদি তোমাকে খুব বাজে কিছু করে তখন একটু অহিংসা নীতিকে ত্যাগ করা যেতে পারে। একটু তুমি সেই জন্য একটু হয়তো ক্রুদ্ধ হলে তার প্রতি, কিন্তু মারপিট তিনি করবে না, এইভাবে তিনি করেছেন। এবং তার এই যে সত্যাগ্রহ, অহিংসার সত্যাগ্রহ দুটো কিন্তু ডিপলি রিলেটেড, যদিও তোমাদের কোশ্চেনটা আলাদা করেই আসতে পারে, আবার একসাথেও আসতে পারে। সত্যাগ্রহ কথাটার মানে হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। সত্যের প্রতি আগ্রহ, আমরা একদম সত্যের প্রতি আগ্রহ নিয়েই সামনে এগোবো এবং অহিংসা নীতি আমাদের প্রতিপাদ্য হবে, কিন্তু অবশ্যই সেটা বুঝে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ, সোমা মিত্র ম্যাডাম আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরবর্তী আগামীকাল আবারও আমরা ঠিক 9:30 এডুকেশন অনলাইন অনুষ্ঠানে থাকবো, কিন্তু আজকের মতোই পর্যন্তই। অবশ্যই পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য আপনি দেখতে থাকুন সিটিভিএন। নমস্কার সবাইকে, নমস্কার ম্যাডামকে।